সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দিনের গুরুত্বপূর্ণ সংবাদ খবর পর্যালোচনা করে থাকি। আজও আমরা বেশ কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। আমি সানি আহমেদ। আমরা সানি দিনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ আসলে আজকের এই অনুষ্ঠানে পর্যালোচনা করতে চাই। আপনি জানেন যে কিছুদিন পরে বাজেটের সময় আসছে, বাজেট নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। এখন অর্থ পাচার নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, আপনি খেয়াল করেছেন, সেটি নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই। একই সঙ্গে আপনি জানেন যে 2026-এর শেষ দিকে আমরা এলডিসি উত্তোলন করব, সেটি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। পক্ষে বিপক্ষে মত আছে, সেটি আমরা একটু পর্যালোচনা করতে চাই। ঈদ যেহেতু আসছে, ঈদকে কেন্দ্র করে নতুন নোটের একটি চাহিদা তৈরি হয়, কিন্তু এবার কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট সরবরাহ করবে না, এই বিষয়টি একটু আলোচনা করতে চাই। আর আপনি জানেন যে এই ঈদ আসলে কিন্তু শ্রমিকদের, বিশেষ করে পোশাক খাতের শ্রমিকদের বেতন ভাতা নিয়ে একটি অস্থিরতা সংখ্যা তৈরি হয়, সেটিও আমরা একটু আলোচনা করতে চাই। তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, যে পুঁজিবাজার, আপনি অনেকদিন এই খাত নিয়ে কাজ করেন। পুঁজিবাজারকে অনেকদিন আমরা দেখছি পুঁজিবাজারে একটি অস্থিরতা চলছে, কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না, সেটিও আমরা একটু আলোচনা করতে চাই। যদি আলোচনাটা একটু আমরা পুঁজিবাজার দিয়ে শুরু করি, সানি, আপনি যেহেতু অনেকদিন এই খাত নিয়ে রিপোর্টিং করেন, আমরা দেখছি যে অনেক দিনই এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু আগের সময়েও আমরা দেখেছি, বিগত সরকারের সময়ও দেখেছি, এবং এই অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখছি যে পুঁজিবাজার কিন্তু আমরা খুব ঠিক করতে পারছি না। বিনিয়োগকারীরা লোকসান করছেন তার পুঁজি, নানাভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিশেষ করে অনেকেই তার পুঁজি হারাচ্ছেন। তো আমরা পুঁজিবাজারটা, বাংলাদেশের পুঁজিবাজারটা অনেকেই অনেক সময় ফটকা বাজার হিসেবে চিহ্নিত করেন। একটু বলবেন যে আমরা বাজারটায় আসলে সুশাসনের সংকটটা কোথায় আপনি দেখছেন? ধন্যবাদ সাইদ, অনেক চমৎকার এবং বিশ্লেষণ ধর্মী আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন যে দেশের শেয়ার বাজার দীর্ঘদিন ধরে একটি অবস্থায় রয়ে গিয়েছে, এবং আমরা বারবার শুনছি যে বাজার জুয়ারিদের বাজার, ফটকা বাজার, বারংবার সরকার চেঞ্জ হচ্ছে, কিন্তু বিনিয়োগকারীদের ভাগ্য আসলে বদল হচ্ছে না। আসলে সমস্যাটি কোথায়? আপনি দেখবেন যে, আপনি জানেন যে সরকারের পট পরিবর্তনের পর বিগত 15টি বছর গেল সরকারের নিয়ন্ত্রণে দেশের শেয়ার বাজারে যে ধরনের আইন প্রণয়ন করা হয়েছিল, যে ধরনের পলিসি মেকিং করা হয়েছিল, তা বিনিয়োগকারীদের পক্ষে আসলে কতগুলো গিয়েছে সেটি একটু বিশ্লেষণ করার দাবি রাখে। কারণ হচ্ছে, আমরা যে আইনগুলো প্রণয়ন করা হয়, দিন শেষে আমরা দেখেছি বেশিরভাগ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন সময় আইনগুলো প্রণয়ন করা হয়। তো এই ক্ষেত্রে বরাবরই বিনিয়োগকারীদের যে পুঁজিবাজারের যে স্বচ্ছতার যে একটি প্রশ্ন থাকে, তা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। সেই ট্রেন্ডটি পরিবর্তন করে বর্তমান সরকার যারা দায়িত্ব গ্রহণ করেছেন, তারা চেষ্টা করছেন যে এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ করা যায়, যে কারণে তারা আগে এই বিগত সময়ে যারা পুঁজিবাজারে যারা অন্যায় করেছিল, অনিয়ম করেছিল, তাদেরকে এই আইনের আওতায় আনার জন্যে বিভিন্ন কঠোর পদক্ষেপও আমরা নিতে দেখেছি বর্তমান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পর্ষদকে, যে কারণে বর্তমান কমিশনকেও তার নিজের ঘরেরই কর্মকর্তা কর্মচারীদের ধারা অবরুদ্ধ হতে হয়েছে, এবং তারা এমন একটি পরিস্থিতি বর্তমান কমিশনে বিরাজ করেছে যেখানে সেনাবাহিনীর মাধ্যমে তাদেরকে উদ্ধার করতে হয়েছে। আপনি জানেন যে সরকার পরিবর্তনের পর থেকে আমরা কয়েকদিন বাজারটি খুব ভালো আমরা দেখেছিলাম। কয়েকদিন টানা বাজারটি যখন ভালোর অবস্থানে যায়, তখন হঠাৎ করেই আপনার কমিশনের চেয়ারম্যান নিয়োগের বিষয়ে একটু দোটানা শুরু হয়। সর্বপ্রথম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাসুর রিয়াজকে নিয়োগ করা হয়েছিল, যেটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী-কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে তাকে পরিবর্তন করা হয়। পরবর্তীতে সরকার কর্তৃক নিয়োগ পায় খন্দকার রশিদ মাকসুদ। তিনি দায়িত্ব নেয়ার পর থেকে অনেকটা হুটহাট সিদ্ধান্ত আসলে তিনি চেয়েছিলেন যে তার ব্যাকগ্রাউন্ডে এরকম যে অনিয়মের বিরুদ্ধে সবসময় কাজ করা, যে কারণে আমরা দেখেছি যে পুঁজিবাজারে বেশ কিছু কোম্পানি যেগুলো বিগত সময়ে অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পুঁজিবাজার থেকে লুটপাট করে নিয়ে গিয়েছে, তাদেরকে ধরার প্রক্রিয়া কমিশনের বর্তমানে কার্যক্রমে চলছে। সেই ধারাবাহিকতায়
অনেক কোম্পানিকে আমরা দেখেছি যে বিশাল অঙ্কের জরিমানা করতে, এবং তার একটি নেতিবাচক প্রভাব আমরা বাজারে দেখেছি। তো বর্তমান কমিশনের কার্যক্রম নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটি উভয় সংকট বিরাজ করছে। কেউ বলছে বিএসএসসির বর্তমান কমিশন খুব ভালো কাজ করছে, আবার বিনিয়োগকারীরা বলছেন যে আসলে দিন শেষে আমরা চাই আমাদের পুঁজির নিরাপত্তা। আপনি যেটি বলছিলেন যে মিশ্র প্রতিক্রিয়া, বর্তমান কমিশনের পক্ষেও একটি অংশ আছে, আবার বিপক্ষেও একটি অংশ আছে। আমি যদি একটু বলি, আপনি খন্দকার রাশেদ মাকসুদের কথা বলছিলেন, উনি খুব সজ্জন মানুষ, উনি সারা জীবন আন্তর্জাতিক ব্যাংকগুলোতে চাকরি করেছেন, সুশাসনে তার প্রশ্ন নেই, সেটি সত্য। কিন্তু অনেকেই বলেন যে আসলে এই বাংলাদেশের পুঁজিবাজারকে শাসন করবার জন্য যে ধরনের দক্ষতা এবং যে ধরনের মেকানিজম জানা দরকার, সেই মেকানিজমের ঘাটতি রাশেদ মাকসুদের রয়েছে। আপনার মূল্যায়নটা একটু যদি করেন। আমরা এই বিষয়টি কেন বলছি? আমরা কিন্তু দিন শেষে যেমনটি বলছিলাম, বিনিয়োগকারীরা চায় কিন্তু তাদের পুঁজির নিরাপত্তা। যখন খন্দকার রাশেদ মাকসুদ বা পুরো কমিশনকে আমরা বলি যে পুরো কমিশন যখন কোনো ব্যবস্থা গ্রহণ করার পর যখন বাজারে একটি নেতিবাচক প্রভাব পড়ে, বিনিয়োগকারীরা দিন শেষে যখন তাদের পোর্টফোলিও নেগেটিভ ইকুইটি দেখে, তখনই বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয় যে আসলে বর্তমান কমিশন তারা বাজার বুঝে না, তারা বাজারে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারে না। আমরা কিন্তু ওই পতনের কারণে কিন্তু আমরা বলছি, কিন্তু তিনি বাজার বুঝেন বা বাজার না বুঝেন, আমরা বিগত সময়ে যেই কমিশনগুলোকে আমরা দেখে আসছি তার থেকে আমরা একটু ব্যতিক্রম। বিনিয়োগকারীরা কিন্তু তাদের ওই পুঁজিটা হারাচ্ছেন বিধায় কিন্তু তার এগেনস্টে যাচ্ছে। এমনিতে কিন্তু তাদের নিয়ে আপনার অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে যে বর্তমান কমিশনের যে সিদ্ধান্ত তারা অনড়, এতে কিন্তু বিনিয়োগকারীদের কোনো সন্দেহ নেই। বাজার ঠিক করতে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বিশেষ দেখাচ্ছে, সেটি ঠিক আছে। কিন্তু আপনি যেটি বলছিলেন যে বিনিয়োগকারীরা আন্দোলন করছে, কিন্তু শেয়ারের দাম ওঠানামা করবে, এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া। এটি নিয়ে আন্দোলনের সুযোগ নেই, এটি সত্য। কিন্তু বাজারে সুশাসন রাখা, বাজারে যাতে কোনো অনিয়ম না হয়, কারসাজি না হয়, সেটি ঠেকানো তো আবার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এটি বড় দায়িত্ব। কিন্তু আপনার কি মনে হয় যে এই বর্তমান কমিশন বিগত দিনের অনিয়ম দুর্নীতি এগুলো খুঁজতে গিয়ে এখন বাজারটা ঠিক রাখতে ব্যর্থ হচ্ছে? আসলে আমরা যদি একটু গভীর থেকে গভীরে যাই, বিগত 15 বছরে ইনভেস্টর ছিল কারা? গেল সরকারের যারা নেতৃত্ব অবস্থানে যারা ছিলেন তাদেরই কিন্তু ম্যাক্সিমাম যে এখানে ইনভেস্টর রয়েছে, যে কারণে অনেক বিগত সরকারের সঙ্গে যাদের ছত্র ছায়ায় অনেক কোম্পানিগুলো এই মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে, প্লেসমেন্টের মাধ্যমে নিয়ে গিয়েছে। যারা বাজার থেকে পুঁজি উত্তোলন করার যাদের যোগ্যতা ছিল না, তারা আইন প্রণয়ন করে নতুন মেকানিজমের মাধ্যমে বাজার থেকে মার্কেটে যারা টাকাগুলো নিয়ে গিয়েছে, তারা কিন্তু ছিল গেল সরকারের ছত্রছায়ার লোকজন। এখন সরকারের পট পরিবর্তনের হওয়ার পর তারা কিন্তু এই মার্কেটে অনেকটা নিষ্ক্রিয়। তারা যেভাবে পারছে, অনেক বিও অ্যাকাউন্ট ইতিমধ্যেই কমিশন এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে আমরা বিও হিসাব, ব্যাংক হিসাব জব্দ করার আমরা খবর আমরা পেয়েছি। অনেক এখনো কিন্তু অনেক অ্যাকাউন্ট রয়েছে যাদের গেল সরকারে যারা কিন্তু চাচ্ছে যে এই মার্কেটটিকে অস্থিতিশীল করে রাখার জন্য। সানি, আমরা একটু পরে প্রসঙ্গে একটু আলাপ করি। আমরা বাজেট, আপনি জানেন যে বাজেটের সময় আসে, আমি যদি একটু আপনার সঙ্গে আলাপ করি, আপনার মাধ্যমে দর্শকদেরকেও একটু জানাতে চাই যে আপনি জানেন যে 2025-26 অর্থ বছরের বাজেটের কাজ কিন্তু এর মধ্যে শুরু হয়েছে। বড় কাজটা তো আসলে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড করে থাকে, তারা এর মধ্যে আলাপ আলোচনা শুরু করেছে স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে, ব্যবসায়ী প্রতিনিধি এবং ব্যবসায়ী যে জোটগুলো রয়েছে তাদের সঙ্গে। আপনাকে একটু তথ্য জানাতে চাই যে এবারে বাজেটে কিন্তু আমরা যেটি জানছি অর্থ মন্ত্রণালয় থেকে, বাজেটের আকার কিন্তু খুব বেশি বাড়ছে না। আপনি জানেন যে আমাদের অর্থনীতি কিন্তু নানা কারণে হাবুডুবু খাচ্ছে, নাজুক পরিস্থিতির মধ্যে আছে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পরে অর্থনীতিতে নতুন কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিগত সরকারও কিছু চ্যালেঞ্জ রেখে যায় যেগুলো এই সরকারকে টানতে হচ্ছে। সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা যেটা জানছি যে
25-26 অর্থবছর বাজেটের আকার কিন্তু খুব বেশি বাড়ছে না। আপনি জানেন যে আমাদের 24-25 অর্থবছর বাজেটের আকার কিন্তু প্রায় 7,97,000 কোটি টাকা। আমরা যেটা জানছি যে এবারের বাজেটটাও ঠিক তার কাছাকাছি হবে, যেহেতু এনবিআর রাজস্ব আয়ের শুল্ক কর বাড়ছে না, এনবিআর আয় বাড়ছে না, যার কারণে আবার বিদেশি ঋণের সহায়তাও কিছুটা স্লো তো আছে, আবার সরকারকে বিদেশি দায় দেনার অর্থ পরিশোধ করতে হচ্ছে, বাজেটের আকার বাড়ছে না। এটি একটি প্রেক্ষাপট। এর সঙ্গে আরেকটি বিষয় একটু আলোচনা করতে চাই যে আপনি জানেন যে বাংলাদেশের মানুষ কিন্তু গত 3 বছর উচ্চ মূল্যস্ফীতির কারণে, যেটি আমরা বারবার বলি, কষ্টে আছে। আপনি যদি দেখেন যে গত মাসেও কিন্তু বড় হারে কিন্তু মানুষকে মূল্যস্ফীতির চাপ সামাল দিতে হয়েছে। তো আমরা যেটা জানতে পারছি যে সরকার পরিকল্পনা করছে যে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7% তার প্রাক্কলন করবে, যদিও এটা আসলে কতটা বাস্তবসম্মত হবে সেটি কিন্তু একটি প্রশ্ন রয়ে যায়। কারণ হলো যে বাংলাদেশে আপনি জানেন যে ডলারের কারণ দাম বেড়ে গেছে, টাকার বড় অবমূল্যায়ন আমরা দেখেছি, বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের কারসাজির মনোভাব আমরা দেখি। সেই সমস্ত সূচক বিবেচনা করে সরকার যেটি প্রাক্কলন করবে 7% মূল্যস্ফীতি রাখা, সেটি একটি কঠিন প্রেক্ষাপট। কিন্তু এর সঙ্গে বড় একটি বিষয় যেটি আলোচনা, যে আপনি জানেন আমাদের সংসদ তো নেই, যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো নির্বাচনী প্রক্রিয়ায় সরকার নেই, কাজে সংসদ নেই, তাহলে বাজেটটা আসলে কিভাবে হবে এটি মানুষের মধ্যে একটা আগ্রহের ব্যাপার। এর আগে কিন্তু আমরা যখন বিগত তত্ত্বাবধায়ক সরকার 2007-08 সেশনে কিন্তু আমরা ওই সময়ের অর্থ উপদেষ্টা যিনি ছিলেন মির্জা আজিজুল ইসলাম, উনি কিন্তু টেলিভিশনের মাধ্যমে বাজেট অধিবেশন পেশ করেছিলেন। তো তেমনটি হয়তো যেহেতু আমাদের সংসদ নেই, তো আমরা সেই ধারাবাহিকতায় হয়তো জাতীয় টেলিভিশনের মাধ্যমে আমরা বাজেটটি আমরা জানতে পারি। একদমই তাই, আমরাও সেটি জানছি যে এবারও কিন্তু অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, জানেন তিনি বাজেট নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন, তার যে দাপ্তরিক কাজগুলো শুরু করেছেন, এবারে বাজেটটাও কিন্তু জাতীয় টেলিভিশনেই ভাষণ আকারে তিনি দিবেন এবং জাতির উদ্দেশ্যে দিবেন, এবং এটি রাষ্ট্রপতির অধ্যাদেশ দ্বারা কিন্তু এটি গৃহীত হবে। এটি একটি প্রেক্ষাপট। আপনি জানেন যে আমাদের এবারে বাজেটের যে আকার, যেটা আমি বলছিলাম শুরুর দিকে যে 7,97,000 কোটি টাকা, সেটিও কিন্তু রিভাইজড করতে হবে অর্থ উপদেষ্টাকে। আমরা যেটি জানতে পারছি যে বাজেটের যেহেতু বাস্তবায়নের হার খুব কম, উন্নয়ন কার্যক্রম শ্লথ হয়ে পড়েছে, অনেক প্রকল্প পরিচালকরা পলাতক আছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চালানো যাচ্ছে না, সরকারের অর্থনৈতিক সংকটও আছে যেহেতু আয় কম, যার কারণে চলতি অর্থবছর বাজেটে কিন্তু বড় আকারে একটা কাটছাটের কথা আমরা জানতে পারছি। প্রায় এবং আপনি এও জানেন কিন্তু যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল সেগুলো কিন্তু তারা ওই লক্ষ্যমাত্রার থেকে অনেক কম তারা রাজস্ব আদায় করতে পারছে। এই কারণে কিন্তু বাজেটের আকার প্রায় 1 লাখ কোটি টাকা কিন্তু কমাতে হচ্ছে। সেই যদি যে কমানোর হারটি বা পরিমাণটি যদি আমরা চিন্তা করি, তাহলে হয়তো বা পরিমাণ বাড়বে, কিন্তু মোটা দাগে যেটি যদি গত বছরের বাজেটের মূল বাজেটের সঙ্গে যদি তুলনা করি, আগামী বছরের বাজেটের কিন্তু খুব বেশি তারতম্য কিন্তু আমরা দেখছি না, বা কমই হবে বলে আমি জানতে পারছি, বা বড় জোর সেটার কাছাকাছি হতে পারে। এই একটি প্রেক্ষাপট বলছি। এর সঙ্গে যদি আপনি দেখেন যে মানুষ কিন্তু আসলে জানতে চায় যে সরকার বাজেটে আসলে তার জন্য কি উদ্যোগ নেবে। সরকার বিশেষ করে যারা স্থির আয়ের মানুষ আছে, নিম্ন আয়ের মানুষ আছে, আপনি জানেন যে যেহেতু মূল্যস্ফীতি অনেক বেশি, যার কারণে যারা স্থির আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, গরিব মানুষ, তাদের কিন্তু কষ্ট হয়। আর সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কতটা মনোযোগ দিতে পারবে সেটিও কিন্তু সরকারকে একটি বড় চ্যালেঞ্জ। কারণ মানুষকে কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারকে যদি পর্যাপ্ত সরকার মনোযোগ যদি না দিতে পারে, তাহলে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হবে। যদিও সরকার পরিকল্পনা করছে, সরকার এখন আমরা মনোযোগ দেখছি নির্বাচনকে সামনে রেখে, মনে হচ্ছে যে ক্ষণগণনা শুরু হয়ে গেছে নির্বাচনের কাজে। যে বাজেটটি সরকার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিবেন, সেটি কিন্তু তারা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবে কিনা আমরা জানি না, যেহেতু বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, বড় জোর সেটা জুন পর্যন্ত যেতে পারে। জুন পর্যন্ত গেলে যে বাজেটটা তারা যে বাজেটটা দিবে সেটা তারা হয়তো বা বাস্তবায়ন করে যেতে পারবে, কিন্তু সেটি যদি না হয় তারা পুরো বাজেটটা কিন্তু বাস্তবায়ন করে যেতে পারবে না। মানুষের মধ্যে কিন্তু একটি আলোচনা আছে যে যেহেতু রাজনৈতিক সরকারের একটি প্রতিশ্রুতি থাকে, সংসদ থাকে, জনগণের সাথে যোগাযোগ থাকে, মানুষ কিন্তু মনে করে যে রাজনৈতিক সরকারগুলো জনগণের চাওয়াকে গুরুত্ব দেয়, কিন্তু আমরা বিগত দিনে যদিও তার খুব একটা বাস্তবায়ন, সরকারের আচরণ কিন্তু তেমনটা দেখিনি। তারপরেও মানুষ কিন্তু প্রত্যাশা করছে যে বাজেটটা অন্তর্বর্তী সরকার দিলেও বাজেটে যাতে জনকল্যাণ, মানুষের স্বস্তির জায়গাটা
বেশি প্রাধান্য পায়, সরকার গুরুত্ব দেয়, সেটি কিন্তু সাধারণ মানুষও মনে চাচ্ছে, এবং আমরা যারা বাজেট নিয়ে, অর্থনীতি নিয়ে আলাপ করি, রিপোর্টিং করি, তারাও কিন্তু আমরা তেমনটা প্রত্যাশা করছি। সানি, একটু এই পর্যায়ে আলোচনায় আমি একটু আরেকটি তৃতীয় প্রসঙ্গ আমাদের একটু আলাপ করতে চাই। আপনি জানেন বাংলাদেশে অর্থনীতিতে কয়েকটি জিনিসকে মাফিয়া হিসেবে চিহ্নিত করা হয়। তার মধ্যে ঋণ খেলাপির একটা মাফিয়া, এর বাইরে আছে দেশ থেকে যারা অর্থ পাচার করে। আপনি নিশ্চয় মনে করতে পারেন যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি করেছিল। কমিটির একটি রিপোর্টের একটি অংশে বলা হয়েছে বাংলাদেশ থেকে বিগত পতিত সরকারের সময় প্রায় 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। চিন্তা করতে পারেন, 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে, এবং এই পাচার করেছেন দেশের রাজনীতিবিদরা, আমলারা, এরাই মূলত এই পাচারের সঙ্গে জড়িত। একটু বলবেন যে সরকার এখন বলছে যে পাচারের টাকা তারা ফেরাতে চায়, এবং অর্থ উপদেষ্টাও সম্প্রতি বলেছেন যে অন্ততপক্ষে কয়েকশো ডলার খুব তাড়াতাড়ি এই চলতি বছরের মধ্যে ফেরত আসবে। এই চলতি বছরের মধ্যেই কয়েকশো কোটি ডলার ফেরত আসবে। সেটা যদি 500 কোটি ডলারও যদি ধরি, তার মানে প্রায় 50-60 হাজার কোটি টাকা। এত তাড়াতাড়ি কি ফেরত আনা সম্ভব? আসলে বলা এবং তার বাস্তবায়ন অনেক পার্থক্য রয়েছে, এবং পাচারকৃত অর্থ সেগুলো ফেরত আনার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা এতটা সহজ কিনা সেটা একটু আলোচনার দাবি রাখে। কারণ হচ্ছে এমন অনেকে বলছেন যে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা অসম্ভব, আবার অনেকে বলছেন যে অসম্ভব নয়। কারণ হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমার কাছে একটি তথ্য রয়েছে যে 2012-13 সালে ওই সময় কিন্তু আমাদের ওই সময় কিন্তু ওই সময় মানে বিএনপির বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর একটি 21 কোটি টাকারও বেশি অর্থ দেশে ফিরিয়ে আনা হয়েছিল, একটি উদাহরণ কিন্তু রয়েছে। আর যেমনটি বলছিলেন যে এত বিশাল একটি পরিমাণ অর্থ যেগুলো দেশ থেকে পাচার হয়েছে সেগুলো দেশে ফিরিয়ে আনা সম্ভব কিভাবে, ইতিমধ্যে কিন্তু বিভিন্ন আলোচনা পর্যালোচনা এ নিয়ে চলছে, এবং অনেকে বলছেন যে এতটা সহজ হবে না। কারণ এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেটা একটি আইনের মাধ্যমে যেতে হয়। এক দেশ থেকে আরেক দেশের টাকা অন্য দেশে ফিরিয়ে আনা, এটা এত সহজেই করণ হবে না। যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব কিন্তু বলেছিলেন যে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য কিন্তু তারা আইনকে যুগোপযোগী করছে। বিদ্যমান যে আইন রয়েছে সেগুলো যদি আপনি জানেন অবশ্য যে আমাদের দেশে যারা অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া করতে হবে। মামলা প্রক্রিয়ার মাধ্যমে দেশের যে এক দেশের অ্যাটর্নি জেনারেল থাকবেন, তিনি অন্য দেশের অ্যাটর্নি জেনারেলকে সে বিষয়ে বিস্তারিত জানাবেন, এবং তার কাছে যদি মনে হয় যে এখানে বাংলাদেশের দাবি যৌক্তিক, তখন তারা অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া পরবর্তী ওই দেশে বিচার কার্যক্রম চলবে। আপনি যেটি বলছিলেন যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রয়াত ছেলে কুকুর অর্থ, সেটি নিয়ে কিন্তু একটু বিতর্কও রয়েছে, আমরা যেটা জানতে পারি। কিন্তু একটু বলবেন যে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু বিদেশে যারা টাকা নিয়ে এসেছিল এরকম পাচারের টাকা কিন্তু বাংলাদেশ থেকে গেছে, এরকম নজির আছে। কিন্তু আপনি বলবেন যে এই পাচার, আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে গভর্নরকে দায়িত্ব দিয়ে একটি টাস্কফোর্স করেছে এই ব্যাপারে। এই কাজটা তো মূল করার কথা বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের। আমরা দেখছি যে এই যে পাচার হয়, তারা বাংলাদেশে, আমরা বিদেশি নানা পরিসংখ্যান থেকে পাচারের তথ্য পাই, কিন্তু বাংলাদেশের এই আর্থিক গোয়েন্দা ইউনিট কিন্তু কখনোই বলতে পারে না যে বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে। একটু বলবেন যে এই বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট আসলে কতটা কার্যকর ভূমিকা এখানে পালন করতে পারছে? আসলে সেই বিষয়ে আমাদের যারা বাংলাদেশে যে ইউনিট রয়েছেন, গোয়েন্দা ইউনিট রয়েছেন, তারাও তথ্য ভিত্তিকই আর কি তাদের অনেকটা নির্ভর করে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে যতটুকু আমরা জানি যে কি পরিমাণ অর্থ তারা দেশ থেকে বাহিরে তারা নিয়ে যাচ্ছে। আপনি গতকালকে একটি উল্লেখযোগ্য একটি উদাহরণ কিন্তু দেখানো হয়েছে যে আমাদের প্রেস সচিব তিনি বলেছেন যে একজনের টিউশন ফি বাবদ তারা 400 কোটি টাকা দেশের বাইরে
তারা পাচার করেছেন বা পাঠিয়েছেন। এখন তারা যে পাঠিয়েছেন এটা কোন প্রক্রিয়া পাঠিয়েছেন? একজন টিউশন বাবদ যে 400 কোটি টাকা একটি অ্যাকাউন্ট থেকে যদি চলে যায়, এটা টিউশন ফি যে স্পেসিফিক ভাবে উল্লেখ করে, তখন আমাদের দেশ থেকে তখন এটা কিভাবে যায় সে বিষয়ে কিন্তু অনেকটা প্রশ্ন মানে চলে আসে যে আসলে এখানে কি আমাদের সোর্সের মধ্যে কি ভূত লুকিয়ে রয়েছে কিনা, যেমনটা বলেছেন। একদমই আসলে শস্যের ভিতরে ভূত নেই, সেটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করবার সুযোগ নেই। বাংলাদেশে আমরা দেখছি যে আমরা কিন্তু নানা সময় বলি যে দুর্নীতি আসলে পুরো সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। সানি, এই পর্যায়ে আমরা একটু যদি এলডিসি নিয়ে জানেন যে খুব আলোচনা হচ্ছে, একটু সাইদ, আপনি ইতিমধ্যেই কিন্তু জানেন যে এলডিসি থেকে আমরা এলডিসিতে থেকে বের হওয়ার জন্য যে বিগত সরকার যে চেষ্টা চালাচ্ছিল, আমরা ছোটবেলা থেকে কিন্তু প্যারাগ্রাফ পড়ে আসছিলাম যে বাংলাদেশ ইজ আ ডেভেলপমেন্ট কান্ট্রি। সেটি কিন্তু আমরা বড় হয়ে জানতে পারলাম যে এখনো আমরা উন্নয়নশীল দেশ হিসাবে বের হতে যাচ্ছি। সেটা হচ্ছে টাইম হচ্ছে 2026 সাল। কিন্তু 2026 সাল থেকে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা চাচ্ছে না যে এই মুহূর্তে বাংলাদেশকে এলডিসি থেকে বের করে আনতে। তারা বিভিন্ন কারণও দেখিয়েছেন, কিন্তু এর মধ্যে পক্ষ এবং বিপক্ষের নানা মত দ্বিমত রয়েছে। আপনি কি মনে করছেন? স্যার, একেবারে আপনি ঠিকই বলেছেন। এই যে আপনি যেটি বলছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে না, এটি কিন্তু চাচ্ছে না, এর কিছু প্রেক্ষাপট আছে। প্রথম কথা হলো, আমরা দেখেছি বিগত দিনে বিশেষ করে আওয়ামী লীগের টানা শাসনামলে বাংলাদেশে পরিসংখ্যান নিয়ে এক ধরনের লুকোচুরি, মিথ্যাচার হয়েছে, কিন্তু এটি বলে অর্থনীতিবিদরা, এবং এখন এটি সরকারের ডাটাতেও কিন্তু বেরিয়ে আসছে, ব্যবসায়ীরাও এখন সেটি বলছেন। তো যে সমস্ত তথ্যের আলোকে বাংলাদেশ আসলে এলডিসি উত্তরণের প্রক্রিয়া ছিল, সেই তথ্য পরিসংখ্যানগুলো কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ছে প্রথমত। দুই হলো, আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা যদি এলডিসি থেকে বেরিয়ে যাই, মধ্যমায়ের দেশে যদি আমরা চলে যাই 2026-এর নভেম্বরে আমাদের এটি উত্তরণের কথা, তাহলে কিন্তু আমরা ব্যবসা বাণিজ্যে বেশ কিছু নতুন চ্যালেঞ্জে পড়ব। যেটি ব্যবসায়ীরা কতটা প্রস্তুত সেটি কিন্তু আমরা 2018 সাল থেকে নিয়ে এটি আলোচনা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এই যে উত্তরণের পরে যে চ্যালেঞ্জগুলো আসবে ব্যবসা বাণিজ্যে, অর্থনীতিতে, এগুলো মোকাবেলা করবার জন্য কিন্তু কোনো প্রস্তুতি আমরা আসলে নেইনি। এটি ব্যবসা বাণিজ্যের জন্য একটি চাপ তৈরি করবে, যার কারণে ব্যবসায়ীরাও কিন্তু চাচ্ছেন না যে এই মুহূর্তে আমরা এটি উত্তরণ করি। আমি এটি নিয়ে কিন্তু অনেক ব্যবসায়ী, অর্থনীতিবিদ অনেকের সঙ্গে কথা বলেছি। আমি সম্প্রতি 2-3 জন অর্থনীতিবিদের সঙ্গে এটি নিয়ে কথা বলেছি যে এই মুহূর্তে আসলে আমাদের কি করণীয়। তারা কিন্তু আমাকে সুনির্দিষ্ট করে বলেছেন যে অন্তত পক্ষে আরও 3 বছর পিছিয়ে যাওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো যে এটি তো বাংলাদেশ চাইলেই হবে এমনটা নয়, জাতিসংঘের সম্মতির ব্যাপার আছে। যেহেতু 3টা সূচক এলডিসি উত্তরণে পেরিয়ে যেতে হয়, তার 2টা সূচকেই কিন্তু আমরা গত 6 বছর উত্তীর্ণ। কাজেই আবেদন করতে হবে আমাদেরকে। আবেদন করলেই যে তারা সম্মতি দিবে তেমনটি না। তবে হ্যাঁ, অর্থনৈতিক সামষ্টিক বাস্তবতা যদি চিন্তা করেন, ব্যবসা বাণিজ্যের বাস্তবতা যদি চিন্তা করেন, আমাদের এটি আরও আসলে পিছিয়ে নেওয়াটা খুব জরুরি। এই কারণে যে আমরা যদি এখন এলডিসি থেকে বের হয়ে যাই, আমরা পৃথিবীর অনেক দেশে কিন্তু আমরা দেখেছি যে নজির আছে, তারা মধ্যমায়ের দেশে ফাঁদে পড়ে যায়। এবং আমি মনে করি এবং কথাবার্তা বলে যেটা জানা যাচ্ছে, আমরা যদি উত্তরণ হই, আমরা কিন্তু একেবারে মধ্যমায়ের দেশের একটি ফাঁদে পড়ে যাব। এবং এই ফাঁদে পড়লে কিন্তু আমরা পরবর্তী স্টেপ, উন্নত দেশের কাতারে যাওয়ার যে মানুষের যে অভিপ্রায়, সরকারের যে বিভিন্ন সরকারের যে সিদ্ধান্ত বা অভিপ্রায়, সেটি কিন্তু বাস্তবায়ন করা যাবে না। আপনাকে আরেকটি কথা বলি, আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগ সরকার কিন্তু খুব ঢালাওভাবে বলতো যে আমরা 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে যেতে চাই। আমি খুব অবাক হই যে এই সরকারের এই ডাটাটা আমি বেশ কয়েকবার বিগত সরকারের সময়ে পর্যালোচনা করেছি এবং এখনো খুব পর্যালোচনা করি যে সরকার এটা আসলে মানে বাহবা নেওয়া ছাড়া কোনো কারণ নাই 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে কাতারে যাওয়ার। কোনো পরিসংখ্যানে যদি আপনি অর্থনীতি, ব্যবসা বাণিজ্য যদি বিশ্লেষণ করেন, আমাদের জিডিপি যদি বিশ্লেষণ করেন, কোনোভাবে এটি সম্ভব না। কিন্তু সরকার কিন্তু এটি বড় আকারে বলে যেত। কাজেই এখন যেহেতু তথ্যগত, পরিসংখ্যানগত এই জায়গাগুলো নতুন করে আলোচনা হচ্ছে,
আমার মনে হয় যে এগুলো আসলে একেবারে চুলচেরা বিশ্লেষণ করে আমাদের নতুন করে এই সিদ্ধান্তটা নিতে হবে যে আমরা কখন যাব। যদি একটু আপনার সঙ্গে একটু শেয়ার করি যে আমরা যে এলডিসি থেকে আমরা বের হতে এখন চাচ্ছি না, এবং ব্যবসায়ীরা সবাই এর বিপক্ষেও মতবাদ দিয়েছে যেমনটি আপনি জানালেন। আমরা যদি কিছুক্ষণের জন্য যদি ধরি নেই যে আওয়ামী সরকার যদি এখন কন্টিনিউ করতো, আমরা কি তাই বলতাম? নাকি আমরা এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকারে যে সৃষ্ট ব্যবসায়িক এবং অর্থনৈতিক যে জগতে যে একটি আঘাত হানছে, এবং দেশের বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা, মানুষের যে ব্যবসায়ীদের যে সংকটাপন্ন অবস্থা চলছে, এটির বিচার বিবেচনায় কি তারা চাচ্ছে যে এখন এলডিসি থেকে বের না হওয়া উত্তম? আপনি যেটি বলেছেন যে আসলে বিগত সরকারের সময় এটি বলা যেত কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এটি সত্য যে হয়তোবা আমরা এখন যেটি বলছি, আমরা কেউ কেউ হয়তোবা নতুন করে বলছি, কিন্তু বিগত সরকারের সময়ও কিন্তু অর্থনীতি নিয়ে যারা বিশ্লেষণ করেন অনেকেই কিন্তু এটির বিপক্ষে কথা বলেছেন। অনেক গবেষণা প্রতিষ্ঠানও বলেছেন যে আমাদের এই মুহূর্তে এলডিসি উত্তরণ ঠিক হবে না, অনেক ব্যবসায়ী কথা বলেছেন। তবে একটি বিষয় খুব বেশি জোরালোভাবে আলোচনা হয়নি, সেটি হলো যে বিগত সরকারের সময় যে এই পরিসংখ্যানগুলো যে দেওয়া হয়েছে সেটি আমরা হয়তোবা শক্ত করে অস্বীকার করতে পারিনি। সেটিও কেউ কেউ বলেছেন যে সরকারের পরিসংখ্যান, বিশেষ করে মূল্যস্ফীতির পরিসংখ্যান নিয়ে, জিডিপি আয়ের পরিসংখ্যান নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলতেন, হয়তোবা বড় করে তুলতে পারতেন না। দেশের অনেক গবেষণা প্রতিষ্ঠান কিন্তু, আমি আপনাকে নাম ধরে বলতে পারি, সিপিটি কিন্তু অনেকবার এটি নিয়ে প্রশ্ন তুলেছে। তারপরে আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠানগুলো কিন্তু পরিসংখ্যান নিয়ে ছোট ছোট আকারে তারা কথা বলতেন। এখন যেটা হয়েছে যে এখন পরিসংখ্যানগুলো নিয়ে আমরা কথা বলতে পারি বিগত দিনের, কিন্তু এলডিসি থেকে আমরা বেরিয়ে যাব কিনা সেই কথা তখনও ব্যবসায়ীরা বলতেন, এখনও ব্যবসায়ীরা বলেন। এবং ব্যবসায়ীরা বিগত সরকারের সময় যখন এই এলডিসি থেকে উত্তরণের জন্য যখন বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের যে প্রণোদনা, আপনি জানেন যে এলডিসি উত্তরণ হলে তো ব্যবসা বাণিজ্যের যে আমরা ভর্তুকি দেই, প্রণোদনা দেই, সেগুলো তো কাটছাট করতে হবে। যার কারণে ব্যবসায়ীরা কিন্তু এর বিপক্ষে কথা বলেন। তখনও কিন্তু যখন সরকার এই প্রণোদনাগুলো যখন কমানো শুরু করলো, তখন কিন্তু ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। তারা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে, গভর্নরের সঙ্গে আমরা বৈঠক করতে দেখেছি, তাদের দাবির কথা বলতে দেখেছি, এমনকি সংবাদ সম্মেলন করে কিন্তু তারা কথা বলেছেন। তবে এটা সত্য যে এত বড় আকারে আলোচনা হয় নাই। এখন যেহেতু নতুন প্রেক্ষাপট, অন্তর্বর্তীকালীন সরকারও যেহেতু আগের সরকারের তথ্যগুলো নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করছে, সংশয় প্রকাশ করছে, কাজেই এখন হয়তো আলোচনাটা জোরালো হয়েছে। এর বাইরে আমি তেমন কিছু কিন্তু আসলে দেখছি না। সানি, একটু আমরা দ্বিতীয় একটু প্রসঙ্গে একটু আলাপ করতে চাই যে ঈদ যেহেতু আসছে, যেটি বলছিলাম যে ঈদকে কেন্দ্র করে তো বাংলাদেশ একটি উৎসবে মেতে উঠে, কেনাকাটা থেকে শুরু করে পরিবার পরিজন নিয়ে মানুষ ঈদ করতে এখন থেকে কিন্তু এই রোজার শুরু থেকে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্রস্তুতি আমরা দেখি। তো ঈদে নতুন টাকার একটি গন্ধ নেওয়ার মানুষের মধ্যে আগ্রহ, বিশেষ করে ঈদের সালামি হিসেবে এখনো আমাদের দেশে প্রচলন আছে যে নতুন নোট দেওয়ার। তো এই ব্যাপারটা নিয়ে একটু আমরা একটু আলোচনা করতে চাই। এই ব্যাপারে চমৎকার একটি রোজা এবং সামনে ঈদকে ঘিরে নতুন নোট পাওয়ার একটি যে প্রত্যাশা আমাদের বাঙালির মধ্যে ধারণ করি আমরা, যে নতুন নোট সালামি যেমনটি আপনি বলছিলেন, কিন্তু এবার কিন্তু নতুন নোট ছাপানো বন্ধ হয়ে যাবে বা ছাপাবে না, এমন কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা কিন্তু জানতে পেরেছি। এবং এর পিছনে আসলে কি কারণ থাকতে পারে? যে আমাদের দেশের যে মূল্যস্ফীতি, এইগুলোর কোনো কারণ, নাকি কোনো রাজনৈতিক কোনো ইস্যু যে এইখানে বঙ্গবন্ধুর ছবি আছে এই জন্য তারা নোট ছাপাবে না, এমন ধরনের আলোচনা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া আমরা জনগণের কাছ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি। আপনি কি মনে করছেন? সানি, আপনি যেটি বলছিলেন যে নতুন নোট বাজারে ছাড়লে মূল্যস্ফীতিকে উস্কে দেয় কিনা, ঈদকে কেন্দ্র করে যে নতুন নোটগুলো ছাড়ে এগুলো একেবারে নতুন মুদ্রিত নোট, কিন্তু এগুলো কিন্তু মানে আপনি বাজার থেকে কিছু টাকা ফেরত নিয়ে সেই টাকাগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়ে। সো ঈদকে কেন্দ্র করে যে টাকাটা বাজারে ছাড়া হয় সেটি মূল্যস্ফীতিকে খুব বেশি উস্কে দেয় না, কিন্তু একেবারে টাকা ছেপে যদি বাজারে দেয় সেটি জানেন যে এটা খুব ব্যয়বহুল টাকা, বা টাকা চেপে বাজারে দিলে কিন্তু এটা আমরা এক্সপেন্সিভ নোট হিসেবে আমরা তাকে চিহ্নিত করি, সেটি মূল্যস্ফীতিকে উস্কে দেয়। এটিকে কিন্তু সেখানে সম্পৃক্ত না। কিন্তু আপনি যেটা বললেন, তাহলে এবার এই সিদ্ধান্তটা কেন?
যেটি এরই মধ্যে জানা গেছে যে আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার যে বাংলাদেশের যে মুদ্রাগুলো রয়েছে কম বেশি সব মুদ্রাগুলোতে কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি সম্পৃক্ত করেছে। এখন যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ছিল যে তারা চেষ্টা করছিল যে ঈদের আগেই এই ছবি শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটকে সম্পৃক্ত করে নতুন নোট বাজারে ছাড়া যায় কিনা। বাংলাদেশ ব্যাংক কমিটিও করে নতুন নোটের যে নমুনা তৈরি করতে কমিটি কাজ করছে, কিন্তু তারা আসলে কাজ শেষ করতে পারেনি নতুন নোটের ব্যাপারে, যার কারণে কিন্তু আসলে এটি আমরা যেটা জানতে পারছি যে এই যে শেখ মুজিবুর রহমানের ছবি নোটে থাকার কারণে কিন্তু নতুন করে তারা এই ধরনের টাকার বাজারে ছাড়তে চাচ্ছে না, এই কারণে আসলে নতুন নোট এবার ছাড়া হচ্ছে না। তাহলে আমরা সামনে তাহলে কি আমরা সেটাকে আমরা দেখছি কিনা যে বাজারে যে প্রচলিত নোট আছে সেগুলো কি একটি সময় কি এক্সচেঞ্জ হবে কিনা? এক্সচেঞ্জ একেবারে রাতারাতি এক্সচেঞ্জের কোনো পরিকল্পনা কিন্তু সরকারের কাছে নেই, যে ঘোষণা দিয়ে যে অমুক তারিখের মধ্যে এই সমস্ত সব টাকা ব্যাংকে জমা দেন, নতুন টাকা নেন, এরকমটি করবে না। কারণ বড় অঙ্কের টাকা তো সার্কুলেশনে রয়েছে এবং এটি করতে গেলে সরকারের বাংলাদেশ ব্যাংকের বড় অঙ্কের অর্থ ব্যয়ও কিন্তু করতে হবে, যেটি হবে যে এটি আস্তে আস্তে হয়তোবা সরকার করবে, আর এই সরকারও তো ততদিন থাকবে না, সরকার হয়তোবা বড় জোর 1 বছর থাকবে। কাজে এই পরিকল্পনা সরকারের আছে বলে আমরা জানি না, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে এই জুলাই বিপ্লব এগুলোকে সম্পৃক্ত করে ঈদের ঠিক পরপর যত তাড়াতাড়ি সম্ভব এইগুলোকে কেন্দ্র করে নতুন কিছু নোট বাজারে ছাড়া যায় কিনা সেই চেষ্টা কিন্তু সরকার করছে, কেন্দ্রীয় ব্যাংক করছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু এগুলো টেন্ডারের প্রক্রিয়া আছে, এগুলো একই সঙ্গে চলছে, ধারণা করা হচ্ছে যে এপ্রিলেই হয়তোবা এই যে নতুন ধরনের নতুন নমুনার নোট ব্যাংকের মাধ্যমে মানুষের হাতে আসতে শুরু করবে। আপনি একদম সঠিক বলেছেন। যেমনটি নতুন নোট এবং ঈদের আমেজকে ঘিরে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, অন্যদিকে কিন্তু শ্রমিকরা তাদের বেতন ভাতা পাওয়ার দাবিতে তারা যে আন্দোলন, দিনের পর দিন তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন? শুরুতে যদি বলি যে এমনিতেই কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে ঈদ উৎসবকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখি, শ্রমিকরা রাস্তায় নামে বেতন ভাতা বোনাসের দাবিতে। এবার কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু পুরো সময়টাই কিন্তু এক ধরনের অস্থিরতা গেছে। পুরো শ্রম ঘন যে খাতগুলো রয়েছে, বিশেষ করে পোশাক খাতে শ্রমিকদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখেছি, তারা বারবার রাস্তায় নেমেছে নানা ইস্যুতে। ঠিক সেই প্রেক্ষাপটে যখন কয়েকদিন পরে যখন ঈদ আসবে, তখন আসলে এই যে বেতন বোনাসের বিষয়টি যখন আসবে, আসলে পরিস্থিতি কোন দিকে যাবে আমরা জানি না। কিন্তু এখানে কিন্তু আসলে উদ্যোক্তা যারা রয়েছেন, সরকার, সবাইকে কিন্তু আসলে এই মুহূর্ত থেকে কিন্তু পদক্ষেপ নিতে হবে যাতে শ্রমিকরা তাদের যৌক্তিক ন্যায্য বেতন বোনাস যাতে ঠিকমতো পান সেটি নিশ্চিত করতে হবে। সাইদ, একটু যদি আপনার সঙ্গে আমি একটু যোগ করি, আমরা শ্রমিক আন্দোলন হচ্ছে, তারা বেতন বোনাস পাচ্ছে না কারণ মালিক পক্ষের টাকা নেই, এই জন্য তারা বেতন বোনাস পাচ্ছেন। অন্যদিকে যদি আমি আপনাকে একটু তথ্য শেয়ার করি এবং বিভিন্ন টেক্সটাইল সেক্টর উদ্যোক্তাদের সঙ্গে আলাপ করে যেটা জানতে পারলাম যে গেল ডিসেম্বর থেকে কিন্তু আমাদের পোশাক শিল্পের কিন্তু অর্ডার যেগুলো আগে অনেক বন্ধ ছিল, সে অর্ডারগুলো কিন্তু ফেরত আসা শুরু করেছে এবং এই আরএমজি সেক্টরে কিন্তু আমাদের অনেক রেমিটেন্স কিন্তু আসছে, আরএমজি সেক্টর থেকে কিন্তু অনেক অর্ডার আসছে। তো অর্ডার যদি এসে থাকে তাহলে মালিক পক্ষের তো এখানে অর্থ সংকটটা অনেকটা কেটে যাওয়ার কথা। তো এখন তো আর শ্রমিক কর্মচারী যারা রয়েছে তাদের কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করার কথা না, কি বলেন? একেবারে আপনি ঠিক বলেছেন যে আমাদের যে শঙ্কা ছিল যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কে আমাদের আসলে বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিবে কিনা, সেটি তারা খুব বেশি ফিরিয়ে নিয়েছে সেটা বলা যাবে না। তবে অনেক ক্রেতা কিন্তু শঙ্কার মধ্যে এখনো কিছুটা অস্বস্তিতে আছেন যে বাংলাদেশে তারা ক্রয়াদেশ দিবে কিনা। আপনি যেটি বলছিলেন যে আমাদের ওই যে অর্ডারের যে চিত্র, আমি যদি আপনাকে বলি যে যদি দেখেন যে চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আমরা কিন্তু ডাটা পেয়েছি, আমি যেটি দেখছিলাম যে প্রায় আমাদের $27 বিলিয়ন ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানি হয়েছে, যেটি গত অর্থ বছরে একই সময়ের তুলনায় প্রায়
$3 বিলিয়ন কাছাকাছি বেড়েছে। মানে প্রায় 10% মতো আমরা কিন্তু গ্রোথ করেছি এই পোশাক রপ্তানিতে। জি, জি। এটি সত্য, কিন্তু আপনি যেটি বলছিলেন যে রপ্তানি বাড়ছে, ক্রেতারা মুখ ফিরিয়ে নেয় নাই, ডলারের দাম বেড়েছে, তাহলে তো যারা রপ্তানিকারক তাদের আয় বেড়েছে, তাহলে আসলে পোশাক মালিকরা কি ভালো আছে কিনা। এখানে কিন্তু আরেকটি হিসাব আপনাকে একই সঙ্গে করতে হবে। আপনি যদি দেখেন যে আয় বাড়লেও একই সঙ্গে তাদের কিন্তু ব্যাক টু ব্যাক এলসি করতে গিয়ে কাঁচামাল আমদানিতে ব্যয় বেড়ে গেছে। আপনি দেখেছেন যে বিগত দিনগুলোতে আমাদের যে জ্বালানি, বিদ্যুৎ এবং গ্যাসের দাম কয়েকশো গুণ বেড়েছে। সরকার শ্রমিকদের বেতন ভাতা বাড়িয়েছে কিছুদিন আগেও, চলতি অর্থ বছর থেকে কিন্তু নতুন চলতি বছর জানুয়ারিতেও কিন্তু বেতন বাড়ানো হয়েছে 9% হারে। তার আগে নতুন ওয়েজ বোর্ডের আলোকে বেতন বাড়াতে হয়েছে শ্রমিকদের। মালিকদের আয় বাড়লেও আবার মালিকদের ব্যয়ও কিন্তু বেড়েছে, যার কারণে কিন্তু মালিকরা আসলে বলেন যে তারা আসলে অনেকটা ভালো নেই। এটি একটি প্রেক্ষাপট। তবে এটা ঠিক যে এখনও বাংলাদেশে যে এই যে পোশাক খাত টিকে আছে, এটি কিন্তু শ্রমিকদের উপরে ভর করেই। শ্রমিকদের বেতন পৃথিবীর অনেক দেশের তুলনায় কম। এই সস্তা শ্রমের কারণেই কিন্তু বাংলাদেশে পোশাকের যে বড় গন্তব্য হয়েছে, এটি কিন্তু তার একটি বড় কারণ। কিন্তু ব্যাপার হলো যে এখানে যে পুরো পোশাক খাতকে একটি টেকসই কাঠামোতে নিয়ে যাওয়া। বাংলাদেশের পোশাক খাতের বয়স আপনি দেখেন প্রায় 45 বছর। আমরা $3 বিলিয়ন নিচে আমাদের রপ্তানি ছিল, সেটি এখন গত অর্থ বছরে প্রায় $42 বিলিয়ন কেবল পোশাক রপ্তানি আমরা করেছি। জি, এটি বাড়ছে এবং উদ্যোক্তারা আশা করছেন যে আগামী 4-5 বছরে এটি হয়তো বা $60 বিলিয়ন ছাড়িয়ে যাবে। কিন্তু তারপরেও পুরো পোশাক খাতকে টেকসই করা, সমৃদ্ধ করা, সেটি কিন্তু আমরা পারি নাই। শ্রমিকদের অসন্তোষ আছে, মালিক পক্ষেরও নানা রকম সংকট আছে। আপনাকে একটি কথা জানাতে চাই যে এই যে সংকটগুলো তো হয় যে সমস্ত রুগ্ন প্রতিষ্ঠান, জি, জি। রুগ্ন প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তারা আসলে তারা তো ধরেন 20 বছর 25 বছর ব্যবসা করেন, তারপরে তিনি রুগ্ন হতেই পারেন। তিনি এই খাত থেকে বেরিয়ে যাবেন কিভাবে? তার কিন্তু কোনো বিশদ নীতিমালা নাই ব্যবসা বাণিজ্যে। আপনি অর্থনীতিতে অবদান রাখলেন, কর্মসংস্থান করলেন, কিন্তু কোনো কারণে আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো কারণে আপনি রুগ্ন হতে পারেন। ব্যাংকের অসহযোগিতার কারণে হতে পারেন, কাস্টমসের কারণে হতে পারেন, বিদেশি ক্রেতার অসহযোগিতার কারণে হতে পারেন। বিদেশি ক্রেতা যদি দেউলিয়া হয়ে পড়ে তাহলে আপনি রুগ্ন হয়ে যেতে পারেন। এই সমস্ত বিষয়গুলোকে সামষ্টিকভাবে সমাধান করে পুরো পোশাক খাতকে টেকসই করবার কিন্তু কোনো পরিকল্পনা আমরা দেখিনি। কিন্তু বাংলাদেশের পোশাক খাত, মনে রাখতে হবে যে পোশাক খাত টিকলে বাংলাদেশের অর্থনীতি টিকবে। বাংলাদেশের অর্থনীতির জন্য পোশাক খাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি খাত। কিন্তু এই খাতটি নিয়ে যতটা পরিকল্পনা হওয়া দরকার, যতটা বাস্তবমুখী পদক্ষেপ দরকার, সেইখানে কিন্তু একটা ঘাটতি আমরা সবসময় দেখেছি। এখন আলোচনা হচ্ছে, আলোচনা হয়, হয়তো বা আলোচনা এই টেবিল থেকে ওই টেবিলে যায়, কিন্তু কতটা সুরা হবে সেই সংখ্যা কিন্তু থেকে যায়। সানি, না, আপনি খুবই চমৎকারভাবে বলছিলেন দেশের পোশাক খাতের যে একটি বাস্তব চিত্র আপনার মাধ্যমে আমরাও জানতে পারলাম, দেশের মানুষগুলো জানতে পারলো। কিন্তু দিন শেষে আপনি দেখেন যে একটি দেশের যে অর্থনীতির যে মূল চালিকা শক্তি, কৃষি খাতকে আমরা যদি ধরি অথবা এর সঙ্গে যদি আমরা রেমিটেন্স ধরি, এবং এর মধ্যে 3 নম্বরে কিন্তু আমরা দেখতে পারি যে দেশের পোশাক শিল্প। এই পোশাক শিল্পের উপর নির্ভর করে কিন্তু আমাদের দেশের অর্থনীতির চাকাটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এর সঙ্গে রেমিটেন্স রয়েছে এবং কৃষি খাতও রয়েছে। তো পোশাক খাত, এই পোশাক খাতে শ্রমিকদের যে অসন্তুষ্টি, এই অসন্তুষ্টির কিন্তু আমরা অনেকগুলো কারণ দেখেছি। যে বিগত সরকারের আমলে যারা সম্পৃক্ত ছিল না, যে সকল ব্যবসায়ীরা যারা অনেকটা গা ঢাকা দিয়ে রয়েছেন বা তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, এবং শত্রুতার বশবর্তী হয়ে অনেক ফ্যাক্টরিতে কিন্তু আমরা আগুন লাগাতে পর্যন্ত আমরা দেখেছি। অনেক ফ্যাক্টরি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। কিন্তু যে শ্রমিকরা তারা যারা কাজ করতেন দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে, যাদের ভূমিকা সবার আগে, তারাই কিন্তু সবার আগে মরছে। আপনি বলছিলেন যে শ্রমিকরা মরছে। আসলে আপনি খেয়াল করবেন যে আমি সবসময় বলতাম, এবং আমার সঙ্গে আমি যাদের সঙ্গে আলোচনা করতাম, ব্যবসায়ী বলেন, অর্থনীতি বিশ্লেষক বলেন, সবাই কিন্তু একটা কথা বলতেন যে কোনো কারখানা যাতে কোনোভাবেই আক্রান্ত না হয়, কোনো কারখানায় যাতে তালা না পড়ে,
এটি কিন্তু আমাদের যে কোনোভাবেই হোক নিশ্চিত করতে হবে। যদি আমরা সেটি ব্যর্থ হয়েছি নানা কারণে, যদিও বলা হচ্ছে যে ওই সমস্ত কারখানাগুলোতে বিদেশি ক্রেতাদের ক্রয় আদেশ না থাকার কারণে বন্ধ করতে হয়েছে, কিন্তু এটি কিন্তু অর্থনীতির জন্য খুবই একটা অশনি সংকেত। যদি বলি যে আপনি একটু পোশাক খাতের প্রসঙ্গটা যদি আরেকটু টানি, আপনাকে একটা পরিসংখ্যান দিই। বাংলাদেশে একসময় পোশাক খাতের কারখানার সংখ্যা ছিল প্রায় 7,000 জি, যারা রপ্তানি করতেন। এখন সেই সংখ্যা নেমে এসেছে 3,000-এর নিচে, এবং সরাসরি রপ্তানি করে এবং বিজিএমই এর সদস্য প্রতিষ্ঠান আমরা যেটা জানতে পারছি এই 1800-র কাছাকাছি হবে। এই যে অনেক কারখানা রুগ্ন হয়ে যাচ্ছে, এই কারখানাগুলোর এক্সিট নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে, এবং একই সঙ্গে এই কারখানাগুলো রুগ্ন হলে এই কারখানাগুলো যে দায় দেনা রয়েছে ব্যাংকের, সেগুলো কিভাবে সুরাহা হবে। আমরা সম্প্রতি দেখছি যে 2-3 দিন আগে কেন্দ্রীয় ব্যাংক তার আগের বছরে যে একটি এক্সিট নীতিমালা ছিল সেটিকে তারা কিছুটা সংশোধন করে কিছুটা ছাড় দিয়েছে, কিছুটা শিথিল করেছে, কিন্তু সেটাও কিন্তু আসলে খুব বেশি পর্যাপ্ত বলে মনে হয় না। আমি যদি সেটা বিশ্লেষণ করে দেখি যে যারা রুগ্ন প্রতিষ্ঠান, তারা এই শর্ত মেনে কেউ আসলে এই খাত থেকে বেরিয়ে যেতে পারবে বলে মনে হয় না। সানি, আপনি একটি দারুণ প্রসঙ্গ টানছিলেন যে কৃষি এবং রপ্তানি আয়, কৃষি এবং প্রবাসী আয়, এই দুটি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের কৃষি তো আমাদের খাদ্যের জন্য খুবই জরুরি, কিন্তু কৃষি খাতে আমাদের আর গ্রোথ হওয়ার কিন্তু আসলে সুযোগ নেই। কিন্তু খাদ্য স্বয়ংসম্পূর্ণতার জন্য, খাদ্য নিরাপত্তার জন্য যা দরকার সেটা আমাদের অব্যাহত রাখতে হবে। কিন্তু কৃষি খাত থেকে আমরা যদিও কর্মসংস্থানের দিক থেকে যদি বলি, এখনও কৃষি আমাদের বড় খাত, কিন্তু অর্থনীতিকে যদি আমরা বড় স্কেলে নিয়ে যেতে চাই, আর একটু আপওয়ার্ড করতে চাই, আমাদের উৎপাদনমুখী অন্য খাতে যেতে হবে। একটু যদি আলোচনা করি, আমি রপ্তানি প্রবাসী আয়ের প্রসঙ্গে আপনি যেটি বলছিলেন যে প্রবাসী আয়ের পেছনে কিন্তু আমাদের আসলে কোনো খরচ নাই। তারা এই যে বছরে যে প্রায় 20-22-25 বিলিয়ন ডলার দেশে পাঠায়, আমরা রপ্তানি আয় যেটা হয় তার পিছনে কিন্তু আমাদের খরচ আছে, কাঁচামাল আমদানি করতে হয়, মেশিনারি আমদানি করতে হয়, এবং কনজিকিউটিভলি কিন্তু রপ্তানি আয় যে রেমিটেন্সটা এটা কিন্তু অনেক বাড়ছে। রাইট, কিন্তু এটার পিছনে আমাদের খরচ নাই। কিন্তু একটা বিষয় একটু বলবেন যে আমাদের এখন প্রায় আমরা সরকার হিসেবে দেখি যে 1,40,00,000 মানুষ বিদেশে থাকে, কিন্তু এর মধ্যে সেই হিসাবটা আসলে 72-এর পর থেকে এর মধ্যে কতজন ফেরত এসছে, কতজন বিদেশে আছেন, এর কিন্তু প্রকৃত পরিসংখ্যান কিন্তু আমাদের কাছে নেই। আমরা যোগফলটা বলে যাচ্ছি। এই জায়গাটা আসলে বা সরকার কেন পারছে না যে প্রকৃত অর্থে কি পরিমাণ প্রবাসী বিদেশে আছে, সেই পরিসংখ্যানটা আমরা কেন তৈরি করতে পারছি না? আপনার কি মনে হয়? এবং একই সঙ্গে প্রবাসী আয় বাড়ছে আপনি বলছেন, কিন্তু এই আয়টা আরো বাড়ানোর সুযোগ আছে বলে অনেকেই বলে, যদি আমরা দক্ষ শ্রমিক পাঠাতে পারি এবং প্রবাসী যেতে যে মানুষের যে হয়রানি এগুলো ঠেকাতে পারি। একটু বলবেন যে আপনার মূল্যায়নটা কি? এবং দেখেন, এই যে আমাদের আমরা দেশের অর্থনীতির যে চালিকা শক্তি, প্রথমত আমরা 3টা সেক্টরকে আমরা ধরি। আমরা রেমিটেন্সকে আমরা ধরি, আমরা পোশাক খাতকে ধরি, এবং আমরা কৃষি খাতকে ধরি। একদমই। এই 3টি সেক্টরে অবদান রাখছে কারা? যারা শিক্ষিত মানুষ, আমরা যারা উচ্চ শিক্ষিত, আমরা যারা পর্যায়ে রয়েছি, আমরা কয়জনে কৃষি খাতে অবদান রাখছি ডিরেক্টলি, পোশাক খাতে কয়জনে রাখছি, রেমিটেন্স খাতে আমরা কয়জনে রাখছি। এগুলো কিন্তু যারা কাজ করছেন তারা কিন্তু তারাই আসলে প্রকৃত যারা বাংলাদেশকে এই অর্থনৈতিক দিক দিয়ে এই বাংলাদেশকে উন্নত করার জন্য যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু ওই শ্রেণীর মানুষগুলো। আমরা কিন্তু শুধু তাদের নিয়ে শুধু আলোচনা আর পর্যালোচনা করে যাচ্ছি। এবং নীতি একটি গল্প রয়েছে, আপনি জানেন যে সর্বপ্রথম যে যদি চাকরি যায় তাহলে পিঁপড়ারই যায়। আমি যেমনটি বলছিলাম, যে যেমনটি আলোচনা করছিলেন যে আমাদের যে দিন শেষে কিন্তু ওই শ্রমিকদেরই কিন্তু, সেই গরিবদেরই কিন্তু সবচেয়ে বড় আঘাতটা সর্বপ্রথম আসলে তাদের উপরে এসে পড়ে। আপনি ঠিকই বলেছেন। আমরা যদি দেখি যে বাংলাদেশের অর্থনীতিতে যতগুলো ধাক্কা এসেছে, বৈশ্বিক অর্থনীতি সহ, এই ধাক্কাগুলো কিন্তু আমরা সামাল দিতে পেরেছি। বাংলাদেশের অর্থনীতির কিছু অন্তর্নিহিত শক্তি আছে। কৃষি আপনি বলছিলেন, আমি যেটি বলছিলাম যে মানে কর্মসংস্থানের দিক থেকেও সবচেয়ে বড় এই খাতটি। এবং আরেকটি বিষয় আপনার আলোচনার জন্য বলি, যে আপনি যেটি বলছিলেন যে শিক্ষিত মানুষ এবং কৃষক, আপনি যদি দেখেন যে বাংলাদেশে যে এই যে অর্থ পাচার, ঋণ খেলাপি, দুর্নীতি, এগুলো কিন্তু কোনো কৃষক করে না। এগুলো কিন্তু সমাজের অন্য এই শ্রেণীটাই করে। সেই দিক থেকে কৃষক বাহবা পায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে বাহবা পায়। আপনি প্রবাসীদের কথা বলছিলেন, এই প্রবাসীরা তাদের পরিবার পরিজন রেখে
এয়ারপোর্টে কি পরিমাণ হয়রানি হতে হয়, আপনি আমি যখন বিদেশে যাই দেখি জি যে জি কি পরিমাণ হয়রানি তারা হন। এই হয়রানি সামাল দিয়ে, এই দুঃখ কষ্ট সামাল দিয়ে পরিবারকে রেখে তারা বিদেশে গিয়ে তা সেই কষ্টের টাকা কিন্তু দেশে পাঠায়। আপনি এই যে ফেসবুকে সম্প্রতি ভাইরাল একজন প্রবাসীর ইস্যু আমরা ভিডিও আমরা দেখতে পেরেছি যে যে তার সঞ্চয়ে বিদেশে থেকে প্রতি মাসে তো তারা রেমিটেন্স পাঠাচ্ছেন এবং আসার সময় কিন্তু পরিবার এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের জন্য কিছু না কিছু প্রবাসীরা নিয়ে আসেন, খালি হাতে আসে না। এই ধরনের একটা ট্রেন্ড কিন্তু আমাদের বাংলাদেশের ঐতিহ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে। একজন প্রবাসী বাংলাদেশের এয়ারপোর্টে এসেছেন যার লাগেজ ভর্তি অনেক মালামাল ছিল, সেগুলো কিন্তু সে কিন্তু তার লাগেজটা হারিয়ে ফেলেছে এবং সে তার লাইভে ভিডিও বলেছে। তো যারা অর্থনৈতিক উন্নয়নে যারা এখন মূল ভূমিকা পালন করছেন, যাদেরকে আমাদের সেলুট দেওয়ার কথা এবং যারা সবচেয়ে বেশি সম্মানে ভূষিত হওয়ার কথা ছিল, যাদের রিসিপশনটা এয়ারপোর্টে হওয়া উচিত ছিল অত্যন্ত সম্মানের সহিত, তারা কিন্তু দিনের পর দিন অবহেলিত। যদিও সরকার পতনের পর কিন্তু কিছুদিন প্রবাসীদের যে সম্মান দেওয়ার বিষয়টি, এগুলো একটু আলোচনা তোড়জোড় চললো, এরপরে কিন্তু আমরা সেই আগের মতোই ম্লান হতে দেখেছি। একেবারেই ঠিক, তাদেরকে আসলে ফুল দিয়ে বরণ করার কথা। যেখানে আপনি যে ঘটনাটি বললেন খুবই দুঃখজনক এবং এটি কিন্তু আপনার একটি হয়তো বা আলোচনায় তৈরি এসছে, কিন্তু এরকম কিন্তু আপনি যদি দেখেন প্রত্যেকটা ফ্লাইটে যারা আসেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে যারা আসেন, তাদেরকে যে এই যে আমাদের যারা বিমানবন্দর কর্তৃপক্ষ আছে তারা যে কি হিসেবে চিহ্নিত করে সেটি মানে চোখে দেখলে আসলে বোঝা যায়। কিন্তু আমিও প্রত্যাশা করি এবং আমরাও প্রত্যাশা করি যে সরকার এখানে আসলে এই প্রবাসীদের যে যাতে সম্মানটা রক্ষা হয়, তারা যাতে আসলে কোনোভাবে নির্যাতিত না হয়। এবং এয়ারপোর্টে কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আমরা দেখি যারা মূলত মধ্যপ্রাচ্যের কথা আপনি বলছিলেন, মধ্যপ্রাচ্যে যারা শ্রমিক ভিসা কাজ করার জন্য যাচ্ছে, তাদের পোশাক পরিচ্ছদ কিংবা তাদের চেহারার গঠন কিন্তু লাবণ্যময়টা থাকে না, যে কারণে তাদেরকে দেখে কিন্তু তারা চিহ্নিত করে যে এরা দেশে যাচ্ছে শ্রমিক হিসাবে। তো অনেক সময় তাদেরকে নানাভাবে প্রশ্ন করে, বিভ্রান্ত করে, অনেকের ভিসা পর্যন্ত ক্যান্সেল করে দিয়ে দেশে কিন্তু আবার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেয়। আমরা যেগুলো আলোচনা করলাম এটি একটি প্রেক্ষাপট, কিন্তু একটু উল্টো প্রেক্ষাপটে আমি একটু বলি সানি, আমাদের প্রবাসীদের কিন্তু একটা জায়গায় খুব সতর্ক হতে হবে। সতর্কতা কোথায়? আমার মনে হয় আমি 15 বছর ধরে দেখছি যে কিছু বাড়ছে আমাদের রপ্তানি আয়। কখনো এটা 12 বিলিয়ন থেকে আমি দেখছি এখন 25 বিলিয়নের কাছাকাছি গিয়ে ঠেকেছে। কিন্তু যে পরিমাণ শ্রমিক আমাদের বিদেশে আছে, ঠিক আছে, আমরা দক্ষ শ্রমিক যদি পাঠাতে পারি আমাদের আয় আরও বাড়বে। কিন্তু আমাদের এই প্রবাসীরা যদি ব্যাংকিং চ্যানেলে তাদের আয়টা যদি দেশে পাঠায়, বাংলাদেশের অর্থনীতি কিন্তু আরও মজবুত হবে, আরও শক্তিশালী হবে। কাজেই আমি কিন্তু প্রত্যাশা করব আমাদের প্রবাসী যারা আছেন তারা একেবারে ব্যাংকিং প্রক্রিয়ায় অর্থ পাঠাবেন। এই যে হুন্ডি করে প্রলোভনে পড়ে যদি তারা হুন্ডি করেন, বাংলাদেশের অর্থনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, সেটি প্রত্যাশা করব না। সানি, আমার মনে হয় আলোচনা এখানে আজকের মতো শেষ করতে হবে। আপনার কিছু আর নতুন করে কিছু বলবার আছে? না, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আজকে অনেক বিষয়গুলো আমরা পুঁজিবাজার টেনে নিয়ে আসছি, আমরা এলডিসি নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা সামনে আসছে বাজেট নিয়ে আমরা আলোচনা করেছি এবং যে সমসাময়িক ইস্যু যে পাচারের টাকা দেশে ফেরত আনা যায় কিভাবে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তো দেশের অর্থনৈতিক পরিস্থিতি যেভাবে আমরা এগোচ্ছি, আশা করি বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকার তারা দেশ উন্নয়নে ভূমিকা রাখবে এবং দেশের জনগণকে একটি শান্তির ছায়া তারা প্রদান করবে, সেটি হচ্ছে আমার কামনা। অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, সংবাদ বিশ্লেষণে এখানেই শেষ করছি, কিন্তু একটি কথা বলছি শেষ মুহূর্তে, আমরা যতটা রাজনীতি এবং রাষ্ট্র সংস্কারের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের মনোযোগ দেখছি, ততটা মনোযোগ কিন্তু আমরা অর্থনৈতিক সংস্কারে দেখছি না। প্রত্যাশা করব সরকার অর্থনৈতিক সংস্কারের দিকেও একই সঙ্গে মনোযোগ দিবে। সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।